মালয়েশিয়া যেতে সব সমন্বয়ককে নিয়ে করার চেষ্টা দেখছেন বিএনপি নেতারা। সংস্কার নয়, অংশগ্রহণমূলক নির্বাচনই মূল কাজ, মন্তব্য মির্জা ফখরুলের। এবং নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মালয়েশিয়া যেতে খরচ হওয়ার কথা ৮০,০০০ টাকারও কম। সেখানে এক একজনকে গুনতে হচ্ছে ৪.৫ থেকে ৫.৫ লাখ টাকা। তারপরেও অনেকে পাচ্ছেন না ভিসা। বিদেশগামী শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট বাণিজ্যের এমন চিত্রই তুলে ধরেছে অভিবাসন নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রামরু। আর এমন পরিস্থিতির দায় বিগত সরকারের কাঁধে চাপাচ্ছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। সকালে ডিআরইউ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান রামরু আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। কখনো ৪.৫ লক্ষ, ৫ লক্ষ, ৫.৫ লক্ষ টাকা দিয়ে এক একটা শ্রমিকের কাছ থেকে গেছে। এখন শ্রমিকও লাভবান হলো না, দেশও লাভবান হলো না। যারা এই দুর্নীতি চুরি করেছে, যারা লস এন্ড ড্যামেজে ক্ষতি করেছে, তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে এবং তাদের যদি টাকা না থাকে তাদেরকে জেলে পুরে তার এই প্রায়শ্চিত্ত করতে হবে। এ সময় বায়রার সহ সম্পাদক বলেন, বিগত সরকারের আমলে কাঁচা বাজার থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সব খাতে সিন্ডিকেট ঝেঁকে বসেছিল। বাদ যায়নি মালয়েশিয়া শ্রমবাজারও। স্বৈরাচারী সরকারের আমলে প্রত্যেকটা জায়গায় যেমন সিন্ডিকেট হয়েছিল, আলুর সিন্ডিকেট থেকে শুরু করে পেঁয়াজের সিন্ডিকেট থেকে শুরু করে যেভাবে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট হয়েছিল, প্রত্যেকটা সামগ্রীতে সিন্ডিকেট হয়েছিল, তারও ধারাবাহিকতা কিন্তু মালয়েশিয়ার সিন্ডিকেটটা কিন্তু হয়েছিল। এদিকে রামরুর নির্বাহী পরিচালক বলছেন, মালয়েশিয়ান শ্রমবাজারে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অতীতে। পূর্বের ক্ষতি মেটানোর পাশাপাশি এই বাজারে জনশক্তি রপ্তানি প্রক্রিয়া সংস্কারে টাস্ক ফোর্স গঠন করা উচিত। পুরো মালয়েশিয়া মার্কেট নিয়ে একটা টাস্ক ফোর্স বা যাই যে নামেই ডাকেন না কেন সেটা গঠন করা, কি প্রক্রিয়া, এবং এটা কিন্তু ১-২ বছরের ব্যাপার না, ১০ বছরের বেশি পুরো প্রক্রিয়াটা চলেছে। কিন্তু হোতারা একই রয়েছে, অন্যান্য অ্যাক্টররা বদলেছে। সিন্ডিকেট প্রক্রিয়ায় কর্মী প্রতি ১.৫ লাখ টাকার মতো চাঁদা নিয়ে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে বলেও জানান রামরুর নির্বাহী পরিচালক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দূতাবাসবিহীন দেশের ভিসা সেবা দেশেই পাওয়ার ব্যবস্থা নিতে সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দূতাবাস ও ভিসা সেন্টার না থাকায় যেতে হচ্ছে ভারতে, বাড়ছে খরচ ও জটিলতা। প্রতি বছরই শিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে গ্রিস, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, রোমানিয়ার মতো দেশগুলোতে পাড়ি জমান বহু বাংলাদেশি। তবে এসব দেশের দূতাবাস বা ভিসা সেন্টার কোনোটি নেই বাংলাদেশে। প্রয়োজনীয় কর্মযজ্ঞ সম্পন্ন করতে যেতে হয় প্রতিবেশী দেশ ভারতে। এতে যেমন গুনতে হয় বাড়তি খরচ, তেমনি পড়তে হয় নানা ভোগান্তিতে। ভিসা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। এ সময় ৫ দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, ভারতীয় ভিসা বন্ধ থাকায় দিল্লি থেকে অনেকে ভিসা সংগ্রহ করতে পারছেন না। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দ্রুত এই সংকটের সমাধান করতে হবে। ইন্ডিয়ান এমবাসি এখনের যে কার্যক্রম, এটা কিন্তু খুবই সীমিত কার্যক্রম। তারা যে ভিসা ফাইলটা জমা দিবে সেটাও কিন্তু মিস করছে, টাকা নষ্ট করার পরেও। তো এই জন্যই আমরা চাই যে বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না। অনেক ক্ষেত্রে আমাদের নাগরিকরা সঠিক তথ্য পান না বা সঠিক গাইডলাইনটা পান না। যদি বাংলাদেশে সেটা থাকে তাহলে সেটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে দূতাবাসবিহীন দেশের ভিসা সেবা দেশেই পাওয়ার ব্যবস্থা নিতে সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানায় সংগঠনটি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ইন্টারন্যাশনালি ইউরোপীয় সরকারগুলির কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। তো উনি যদি আন্তরিক হন, আমাদের কষ্টগুলো যদি বুঝেন, এমবাসি চালু করাটা হলো অনেক কঠিন বিষয়, কিন্তু আমরা জানি যে কনসুলেট চালু করা কিন্তু একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে তার কনসুলেট চালু করেন। তো ফলে আমাদের মনে হয় না যে সরকার চাইলে এটা অসম্ভব কিছু। ভিসা জটিলতা কমিয়ে সহজ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করলে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে আশা সংশ্লিষ্টদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
দেশে চলমান পরিস্থিতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সব সমন্বয়ককে নিয়ে প্রথমবার সভা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে চলছে সভা। এতে কেন্দ্রীয় সমন্বয়করা অংশ নিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি পরবর্তী কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা করবেন সমন্বয়করা। পরে আলোচনার সিদ্ধান্ত ও কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। দেশে চলমান পরিস্থিতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সভা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি সেখানে। রূপল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়কদের নিয়ে আজকে একটি বৈঠক বসেছে এবং রূপায়ণ সেন্টারে তাদের যে একটি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে সেই বৈঠকটি শুরু হয়েছে। তাও বেশ অনেকক্ষণ হয়ে গেছে এবং সেই বৈঠকে যে আলোচনার বিষয়বস্তুগুলো উঠে এসেছে সেটি হচ্ছে বর্তমান সরকার তাদের অভ্যুত্থানের মধ্য থেকে গঠিত হয়েছে, সেই সরকারের যে ধরনের ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি তাদের যে ইতিবাচক দিকগুলো আছে, ইতিবাচক সিদ্ধান্তের বিষয়গুলো নিয়ে তারা সেগুলোকে সাধুবাদ জানাতে চায়। অন্যদিকে তাদের নিজেদের মধ্যে যে আলোচনা হয়েছে যে এই উপদেষ্টা পরিষদ যে গঠন করা হয়েছে বা পুনর্গঠন করা হচ্ছে, 2-3 জনকে আবার নতুন করে উপদেষ্টা বানানো হয়েছে, সে বিষয়ে ছাত্র আন্দোলন কিছু জানে কিনা। তো সেই বিষয়টি নিয়ে হাসনাত আব্দুল্লাহ, তিনি অন্যতম সমন্বয়ক এবং আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তিনি যেটি জানিয়েছেন যে সেদিন 10 নভেম্বর ছিল এবং 10 নভেম্বরে তারা ব্যস্ত ছিল নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে। অন্যদিকে উপদেষ্টা পরিষদ যে নতুন করে গঠন করা হয়েছে সে বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি। তবে একটি বিষয়ে বারবারই বেশ কয়েকজনের প্রস্তাব বা আলোচনায় ঘুরে ফিরে এসছে, সেটি হচ্ছে গিয়ে মানুষজনকে স্বস্তি দেয় এবং জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিকে নিরসনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কী করতে চায়। তো সে বিষয়ে তারা যেটি বলছে যে তারা উপদেষ্টাদের সঙ্গে কথা বলতে চায়, পাশাপাশি সরকারের যদি কোনো সহযোগিতা মাঠ পর্যায়ে করতে হয় সেই বিষয়ে তারা কাজ করতে চায় এবং এর মধ্যে তারা বেশ কিছু কয়েকবার বিভিন্ন জায়গায় সেই বিষয়ে কাজ করার ঘোষণা দিয়েছে এবং কাজ করেছেও এবং সেই কাজটি আরও এগিয়ে নিতে চায় এবং এখনও পর্যন্ত কী কারণে বা জিনিসপত্রের দাম সরকার কমাতে চায়নি সে বিষয় নিয়ে উপদেষ্টাদের সঙ্গেও কথা বলতে চায়। পাশাপাশি আরও কয়েকটি বিষয় এসছে, সেটা তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাতে তাদের এই সাংগঠনিক যে অবস্থান আছে সেই বিষয়টি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি না হয় বা ফাটল না ধরে সে বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা পরবর্তীতে কাজ করতে চায়। তো সে বিষয়টি নিয়ে তারা বলছেন যে 1-2টি বিষয় নিয়ে ফোকাস করে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনের দিকে এগোয় তাহলে হয়তো রাষ্ট্রের কাজে লাগতে পারে। অন্যদিকে 1-2টি বিষয়ের পাশাপাশি তারা জাতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করতে প্রস্তাব দিয়েছেন। তো এখনও পর্যন্ত বৈঠকটি চলছে এবং এই বৈঠকটির শেষে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হওয়ার কথা নেই এবং ব্রিফিং নাও করতে পারেন, তারপরেও হয়তো আমরা এই বৈঠকের পুরো বিস্তারিত জানার জন্য চেষ্টা করব। হাসনাত আব্দুল্লাহ আছেন সেখানের সমন্বয়কের বৈঠকের প্রধান হিসেবে তিনি ভূমিকা পালন করছেন। তো এই ছিল এখন পর্যন্ত বৈঠকের সামনে থেকে সবশেষ তথ্য। বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচনের ব্যবস্থা করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই মঙ্গল। সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন নেতারা। উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনা আর সমালোচনায় চাপ সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এর মধ্যে দ্রুত নির্বাচন অনুষ্ঠান নিয়ে চাপ দিয়ে আসছে বিএনপি ও তার সমমনারা। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তিরা যেন বর্তমান সরকারে ঠাঁই না পায়। দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে, আওয়ামী অত্যাচারের ষড়যন্ত্র এখনো যেন প্রশাসনের রুন্ধে রুন্ধে এখনো রয়ে গেছে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এদিকে রাজধানীর মালিবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ জারি করা কতটা যৌক্তিক তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আজকে 100 দিন পরে এসে এই সরকারের কেন ইনডেমনিটি আইন পাস
করতে হচ্ছে। তাহলে এই সরকারের মনে এই ভয় কেন ঢুকলো যে মানুষ তার আইনসঙ্গত অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইন্ডেমনিটি আইন করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই মঙ্গল। অন্যদিকে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। ট্রু, ভেরি ফ্র্যাঙ্ক। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। মতবিনিময়ের আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের আয়োজনে জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে আজারবাইজানে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশ রক্ষায় অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। নতুন সভ্যতা গড়তে নিজের 3-0 ধারণা বাস্তবায়নের আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সবচেয়ে বড় আয়োজন চলছে আজারবাইজানের বাকুতে। পরিবেশ রক্ষায় নিজ নিজ দেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ভাষণ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। It is now my pleasure to welcome His Excellency Mr. Mohamed Yunus. বুধবার বিশ্বমঞ্চের এই আয়োজনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট ইন COP29 শীর্ষক সেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি। এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় নিজের প্রবর্তিত 3-0 ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান নোবেলজয়ী প্রধান উপদেষ্টার। Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. এর আগে COP29 সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা স্তিমিত রয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। মাত্র 0.56% অর্থাৎ 1%-এরও কম কার্বন নিঃসরণ করলেও বাংলাদেশ কিন্তু বিশ্বে জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা 7ম দেশের স্থানে রয়েছেন এবং প্রতি বছর গড়ে প্রায় 30,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির যে লোকসানের ভার সেটি গুনতে হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষকে। গত বছরও প্রায় বাংলাদেশের রেকর্ড তাপদাহ হয়েছে সাম্প্রতিক সময়ে প্রলয়ঙ্করী বন্যা, ঘূর্ণিঝড় সহ অব্যাহতভাবে প্রাকৃতিক
দুর্যোগ, এবং যাতে করে যে জলবায়ু যে অভিবাসীদের সংখ্যা হাজারো মানুষ তারা কিন্তু বাস্তুচ্যুত হচ্ছেন, এবং শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষা সহ সার্বিক যে মানবাধিকারগুলো রয়েছে সেগুলো অনেকটাই হুমকির মুখে পড়েছে। এই যখন প্রেক্ষাপট, তখন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যোগ দিয়েছেন জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ। আজকে দ্বিতীয় দিনে তিনি ব্যস্ত ছিলেন জলবায়ুর যেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে, এবং বিশেষ করে যেই উন্নত রাষ্ট্রগুলো, বিশেষ করে চীন হচ্ছে কার্বন নিঃসরণের শীর্ষে রয়েছেন 32%, এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র, রয়েছে ভারত, জাপান থেকে যেই শীর্ষ দেশগুলো, সেইগুলোর নেতাদের প্রতি এবং পাশাপাশি জাতিসংঘের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন আহ্বান জানিয়েছেন যাতে করে ধনী দেশগুলো এবং বিশেষ করে যারা কার্বন নিঃসরণ করে সেই দেশগুলোর বাসিন্দারা যাতে তাদের জীবন প্রণালী পরিবর্তন করে, কারণ তাদের যে জীবন আচরণ তার অনেকটাই হচ্ছে প্রকৃতিকে ধ্বংসের মুখে ফেলছে, এবং যার ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ যে সকল দেশগুলো কার্বন নিঃসরণ এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহারে প্রায় শূন্যের কোঠায়। এমন অবস্থার কিন্তু পরিবর্তন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, এবং একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলায় আরও সকল যে ক্ষতিগ্রস্ত দেশগুলো পাশে দাঁড়াতে জাতিসংঘকেও তিনি কিন্তু আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি তার কর্মসূচিতে আজকে দিনের একেবারে শেষ কর্মসূচি হিসেবে তিনি জলবায়ু যে কর্মী রয়েছেন, ইউথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, তাদের সঙ্গে একটি সংলাপে বসবেন, এবং সেটি শুরু হলে আমরা দর্শককে জানাতে পারবো। একটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য, এবারের কপকে যেহেতু বলা হচ্ছে যে উন্নত দেশগুলোর দ্বারা তাদের যে প্রতিশ্রুত অর্থ সেই অর্থ আদায়ের যে সম্মেলন, অথচ শীর্ষ যে কার্বন নিঃসরণকারী দেশ চীন, যুক্তরাষ্ট্র, ভারত থেকে শুরু করে ফ্রান্স এবং জাপানের যে সরকার প্রধান অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা তারা কিন্তু এখন পর্যন্ত এই সম্মেলনে আসেননি, এবং এই যে দেশগুলো মূলত দায়ী তাদের রাষ্ট্রনেতাদের এই সম্মেলনকে একমাত্র একেবারে উপেক্ষা করা, এই বিষয়টি কিন্তু যে হাজারো জলবায়ু কর্মী রয়েছেন কিংবা ভুক্তভোগী দেশগুলো যারা প্রতিনিধি রয়েছেন তাদের মনে ক্ষোভের সঞ্চার করেছেন, এবং তারা বলছেন যে অপেক্ষা করছেন যে একেবারে 24 তারিখ নাগাদ আসলে কি ফয়সালা হয়। তাদের যে প্রতিশ্রুত অর্থ বছরে প্রায় $100 বিলিয়ন করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর হাতে তুলে দেওয়া, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত মাত্র 8% বাস্তবায়ন হয়েছে, যা একেবারেই কাম্য নয় বলছেন। জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছেন সেখানকার সরকার প্রধানরা বলছেন, জলবায়ু কর্মীরা। তো এই ছিল আজারবাইজানের বাকু থেকে জাতিসংঘের আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। আজারবাইজানের বাকু থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। বাংলাদেশের সবার মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। We support the freedom of expression, peaceful assembly, and association for all, including dissenting and opposition voices. These freedoms, in our point of view, are essential elements of any democracy. We routinely communicate that support to all our partners, including the interim government of Bangladesh, and upholding and protecting these freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future for the country. সরকারের সিদ্ধান্তেই মাঠে নামা, তাই সরকারের আদেশেই মাঠ ছাড়বে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, অভিযানে যেন বিচার বহির্ভূত হত্যা বা মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে সতর্ক আছে সেনাবাহিনী। চলমান যৌথ অভিযানে এখন পর্যন্ত 6000-এর বেশি অবৈধ অস্ত্র, 2 লাখ রাউন্ড গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায়, অরাজকতা ও অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রজ্ঞাপনে 60 দিনের কথা উল্লেখ করা হয়েছিল। দ্রুতই শেষ হতে যাচ্ছে সময়সীমা। প্রশ্ন উঠেছে, কতদিন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী? কি হবে তাদের ক্ষমতার পরিসীমা? কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন।
গেল 3 মাসে থানায় রেকর্ড হওয়া বিভিন্ন অভিযোগ ও মামলার সংখ্যা পর্যালোচনা করে সেনাবাহিনী বলছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। এরই মধ্যে 6,000-এর বেশি অবৈধ অস্ত্র, 2 লাখ গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অভিযান চালাতে গিয়ে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি আছে সেনাবাহিনীর। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট 6,000-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় 2 লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত 2,500-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া শিল্পাঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শত শত অরাজকতা মোকাবিলা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অতিরিক্ত 100 জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার আয়োজন করা হবে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বুধবার দুপুরে সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। নতুন বাংলাদেশ নিয়ে ছবি নির্মাণের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, অনেক কাজ করার সুযোগ রয়েছে, আইনের মধ্য থেকেই সব স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। আমরা খুবই এক্সাইটিং কিছু অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি, আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন। এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আমি বাইরে থেকে জানতাম যে এটা ঘুমিয়ে থাকে, এটা ঘুমন্ত মন্ত্রণালয়। আমি ভিতরে এসে দেখি যে এখানে তো অনেক কাজ করার স্কোপ আছে। জানুয়ারিতে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বই ছাপানোর জন্য অর্থ ছাড়ে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সার, গম ও এলএনজি আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বকেয়া পরিশোধের প্রশ্নে উপদেষ্টা জানান, বিগত আমলে সারের বকেয়া পরিশোধ করা হচ্ছে। এছাড়া রিজার্ভ পরিস্থিতিও ভালো আছে বলে মন্তব্য করেন তিনি। টেক্সট বই ষষ্ঠম এবং সপ্তম শ্রেণী, আবার ইফতাদি মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকেই চেষ্টা ওরা যত বইরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এরা এই দুইটা, আর কয়েকটা আছে সেগুলো দেবে। এই দুইটা সবচেয়ে বেশি আমাদের দেবে। ষষ্ঠ, সপ্তম, এখানে কারিগরি আছে, মাধ্যমিক আছে, অন্যান্য ইংরেজি বাংলা ভার্সন দুটোই। অনলাইনে কর পরিশোধের ক্ষেত্রে লেনদেন ফি নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক। প্রতিটি লেনদেনের বিপরীতে ভ্যাট সহ সর্বনিম্ন 20 টাকা ও সর্বোচ্চ 50 টাকা ফি নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট পিএসডি এ সংক্রান্ত সার্কুলার জারি করে। বলা হয়, কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে 25,000 টাকা পর্যন্ত কর পরিশোধে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ 20 টাকা চার্জ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। 25,000 টাকার ঊর্ধ্বে হলে লেনদেন প্রতি এই চার্জ হবে 50 টাকা। আর মোবাইল ব্যাংকিং বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি গুলো লেনদেন প্রতি সর্বোচ্চ 30 টাকা চার্জ নিতে পারবে। শারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সকালে বিএসএমএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের যৌথ উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। পরে ছাত্র আন্দোলন পরবর্তী আহতদের পুনর্বাসন বিষয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জানানো হয়, বিএসএমএমইউর বিভিন্ন বিভাগে 182 জন আহত ব্যক্তির চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যাদের 69 জনই ছিলেন গুলিবিদ্ধ। নানা আয়োজনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 76তম জন্মদিন পালন করেছেন হুমায়ুন ভক্তরা। গাজীপুরের নুহাশপল্লীতে কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করেন হুমায়ুনের স্ত্রী সন্তান। এদিকে নেত্রকোনায় হিমু রূপা সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।
আধুনিক বাংলা সাহিত্যের রাখাল রাজা হুমায়ুন আহমেদ। নানা আয়োজনে তার ৭৬তম জন্মবার্ষিকী পালন করলেন ভক্তরা। দুপুরে গাজীপুরের নুহাশপল্লীতে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 ছেলে নিনিত ও নিশাত হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুদ্দায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় করা হয় প্রার্থনা। এ সময় স্ত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে জানান, আগামী 2-1 বছরের মধ্যে হুমায়ুন জাদুঘর নির্মাণের কাজ শুরু করা হবে। সযত্নে সবকিছু রাখা আছে, কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি। নুহাশপল্লীর যেই আয় হয় সেই আয় দিয়ে নুহাশপল্লীরই পরিচালনা হয়, পাশাপাশি হুমায়ুন আহমেদের স্কুলের কিছুটা পরিচালনা হয়। তো আমরা এখনো আশা করছি যে আগামী 1-2 বছরের মধ্যেই এটা শুরু করব এবং শেষ করব। বাবার জন্মদিন উপলক্ষে সবার ভাবনার জগৎ পাল্টে দেওয়ার আহ্বান জানান বড় ছেলে নিশাত হুমায়ুন। তো বাবার ব্যাপারে মনে পড়লে কি করব, আমি মনটা একটু মেলানকলি লাগে, নস্টালজিক লাগে। বাবা যখন ছিল খুব মজা ছিল, অথবা বাবা থাকলে খুব ভালো লাগতো। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। লেখকের জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় হুমায়ুন ভক্তরা হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে হিমুরূপা সেজে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন ভক্তরা। রাজিবুল হাসান, সময় সংবাদ। দেশের বাইরের খবর। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই নতুন একটি দপ্তর খুলতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত সরকারি দক্ষতা উন্নয়ন নামে সেই নতুন দপ্তরের নেতৃত্ব দেবেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প নিজেই জানিয়েছেন এই তথ্য। আর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পুরোটা সময় বেশ সক্রিয় ছিলেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনী প্রচারে অনুদানও দিয়েছেন প্রায় $20 কোটি। তাই ট্রাম্প জিতলে তার প্রশাসনে মাস্ক থাকবেন এমন আভাস ছিল আগে থেকেই। তবে কোন পদে দেখা যাবে টেসলা প্রধানকে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে ইলন মাস্ককে নিয়ে বড় চমক দিলেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগেই সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নিয়োগ দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ইলন মাস্ককে দায়িত্ব দিতে যাচ্ছেন প্রস্তাবিত সরকারি দক্ষতা উন্নয়ন নামে নতুন একটি দফতরের। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান। তার সঙ্গে কো চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীও। প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরেও চমক দিয়েছেন ট্রাম্প। তার প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন পিট হেগসেথ। 44 বছর বয়সী হেগসেথ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এদিকে আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রবেশের পর তার পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের জন্য কঠোর পদক্ষেপ নেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 6 নভোচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা অরবিটাল বইয়ের জন্য মঙ্গলবার তাকে এই পুরস্কার দেওয়া হয়। শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার মানুষের জন্য পুরস্কারের 50,000 পাউন্ড উৎসর্গ করেছেন সামান্থা। জাতীয় লিগের টি-20 ফরম্যাট দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামার আগে তাকে দিতে হবে ফিটনেস পরীক্ষা, জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। টি-20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20র আগে, সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি-20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও 2-1 প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি কোনো সোর্স পাচ্ছিলাম না, তখন আমার ওয়াইফের মানে আমার শাশুড়ির জমি বন্ধক রেখে আমি টাকা দিচ্ছি। মালয়েশিয়া যেতে 1000-এর বেশি অবৈধ এজেন্সির প্রতারণার ফাঁদ হাতিয়ে দিচ্ছেন লাখ লাখ টাকা। দায় নিতে নারাজ বিআইরা বিএমইটি, লাইসেন্স বাতিলের পরামর্শ। এবং অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা দেখছেন বিএনপির নেতারা। সংস্কার নয়, অংশগ্রহণমূলক নির্বাচনই মূল কাজ, মন্তব্য মির্জা ফখরুলের।
এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।